94 ধারাটাই বলছে কি, আদালত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হুদা নামে একজন ব্যক্তির কাছে মামলার সংক্রান্তে কোনো দলিলা দিয়েছে। এই যে দলিলাদি মনিরুল হুদার কাছে আছে। এখন আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই দলিলটা হাজির করার জন্য মনিরুল হুদাকে একটি লিখিতভাবে সমন দিবে, লিখিতভাবে তাকে ডাকবে আদালতের কাছে। এটাই বলছে 94-1। 94-2 বলছে এই যে মনিরুল হুদারে ডাকছে, মনিরুল হুদা এই কাগজটা সরাসরি নিজে নিয়ে হাজির হইল না। মনিরুল হুদা করলো কি, মনিরুল হুদার ম্যানেজারের মাধ্যমে কাগজটা পুলিশ অফিসারের কাছে বা আদালতের কাছে পৌঁছাই দিল। অর্থাৎ সে ব্যক্তিগতভাবে যাওয়া লাগবে না, অপর কোনো ব্যক্তির মাধ্যমে যদি দলিলপত্র বা বস্তু হাজির করে তাইলে তার প্রতি সমনটা জারি হয়েছে বলে গণ্য হবে। ঠিক আছে, এটা বলছে 94-2। 94-3 বলছে এইটা যদি কোনো ডাক বিভাগের কাছে থাকে, এটা যদি কোনো রাষ্ট্রীয় দলিল হয়, এইটা প্রকাশ করলে যদি রাষ্ট্রীয় নীতির গোপনীয়তা নষ্ট হয়, তখন এই দলিল হচ্ছে আদালত সমন দিলেও, পুলিশ অফিসার সমন দিলেও দেওয়া যাবে না। এটা বলছে কত? 94-3। 95 বলছে এই যে রাষ্ট্রীয় কোনো কিছুর গোপনীয়তা নষ্ট হয়, ডাক বিভাগের কাছে কোনো দলিল আছে, এই দলিলটা আদালত হাজির করার জন্য কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এই 3 শ্রেণীর ব্যক্তিরে দায়িত্ব দিবে ওই ব্যক্তির উপস্থিতিতে হাজির করার জন্য, অথবা ওই ব্যক্তি নিজে তল্লাশি করার জন্য, অথবা এইরূপ বস্তু যদি মামলার আলামত হয়, মামলার কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হয়, এইরূপ বস্তুকে তাদের উপস্থিতি তল্লাশি করার জন্য তারা আদালত ক্ষমতা দিবে। এটা হচ্ছে 95-1। 95-2 বলছে আদালত ক্ষমতা দিছে কারে? পুলিশ সুপারে দিছে, পুলিশ কমিশনারে দিছে, ম্যাজিস্ট্রেটে দিছে। এই 3 শ্রেণীর ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হয়ে ওইখানে যাবে, যাইয়া এই মালামালগুলো তল্লাশি করবে। তল্লাশি করার পরে যদি কোনো বস্তু থাকে সংদিগ্ধ, ওটা আটক করবে। এইগুলো আমার 95। 96 বলছে আদালত 94-95 ধারার মোতাবেক কাউকে তল্লাশি করেও যদি কোনো কিছু না পায়, 96 এসে বলছে তখন কি করবে? তখন আদালত হচ্ছে একটি তল্লাশি পরোয়ানা দিবে। ইহা ছাড়াও অতিরিক্ত আরও যদি কোনো কিছু আদালতের কাছে মনে হয় যে আরও বেশি নিখুঁতভাবে তল্লাশি করার প্রয়োজন, তখন আদালত হচ্ছে তল্লাশি পরোয়ানা দিবে। এটা বলছে 96। ঠিক আছে। 97 বলছে মনিরুল হুদাকে বলছে, মনিরুল হুদা আপনি বিশিষ্ট ব্যবসায়ী সালমান চৌধুরী, হ্যাঁ, সালমান চৌধুরীর আপনি কি করবেন? সালমান চৌধুরীর আপনি বাড়ির নিচতলা আপনি তল্লাশি করবেন। আর তার হচ্ছে বাড়ির 2 তলা থেকে একবারে 10 তলা পর্যন্ত সব ভাড়াটিয়া থাকে। আপনি কি করলেন? সালমান চৌধুরীর বাসাতে তল্লাশি করলেনই, আপনি আরও যা আছে বালিশ খাতার কম্বল যা আছে পুরা 10 তলা সব তল্লাশি করে ফেলছেন। এটা করা যাবে না। অর্থাৎ আপনাকে যদি বলে নিচতলা তল্লাশি করার জন্য আদালত ক্ষমতা দেয়, আপনি নিচতলায় তল্লাশি করবেন। ঠিক আছে, এইটা বলছে কততে? এইটা বলছে আপনার 97-তে। 98 বলছে যে আদালত দেখছে, হ্যাঁ পিআরবি দিব ভাই, 58 সব জায়গায় আপনি 280 মুখস্থ বসাইতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে, সব জায়গায় 280 বসাইতে পারবেন। এখন 98-তে কি বলছে? বলছে এক জায়গায় এই চোরাই মাল আছে, জাল দলিল আছে, নকল টিকিট আছে, নকল সিল আছে, এরকম মাল থাকে না? অথবা অশ্লীল কোনো বস্তু, অশ্লীল কোনো টিকিট, অশ্লীল কোনো কার্ড ছাপায়, এই সংক্রান্তে কোথাও কি আছে ভাই, কোথায় কোনো মালামাল আছে, তখন আদালত কি করবে? এই সংক্রান্ত মালামাল তল্লাশি করার জন্য আদালত এএসআই থেকে উপরস্থ কোনো অফিসারের উপর তল্লাশি পরোয়ানা নির্দেশ করলে ওই অফিসার ওইখানে যাবে, প্রবেশ করবে, তল্লাশি করবে, মালামাল আটক করবে, তারপরে তিনি নিরাপদ হেফাজতে রাখবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে যে এই মালামালগুলো সংক্রান্তে যারা অপরাধ করছে তাদেরকে গ্রেপ্তার করবে। এই কথাগুলোই আমাদের 98-তে বলছে। এই ছিল আমাদের গতকালকের পড়া। কার্যবিধি আইনের কত? ফৌজদারি কার্যবিধি আইনের হচ্ছে 99 ধারা। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি আইনের 99টা হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঠিক আছে, কয়দিন আগে সেটা আমরা কিন্তু দেখছি টিভির পর্দায়। ঠিক আছে, এখন এইখানে বলছে যে অধিক্ষেত্র বহির্ভূত স্থানে তল্লাশির সময় প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা। অর্থাৎ আপনি মনিরুল হুদা, আপনি এসআই মনিরুল হুদা, আপনাকে আদালত তল্লাশি পরোয়ানা দিছে, হ্যাঁ, এইখানে দানকারী হবে না ভাই, এখানে হবে তল্লাশি পরোয়ানা দানকারী আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার বাইরে
কোনো স্থানে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যায়, হ্যাঁ, যে সমস্ত মালামালের জন্য তল্লাশি করা হইতেছে, হ্যাঁ, তার কোনোটি পাওয়া যায়, তখন সন্নিবেশিত বিধানানুসারে প্রণীত তালিকা সহ যেই মালামাল অবিলম্বে পরোয়ানা দানকারী আদালত দাখিল করতে হবে সেই মালামাল। অর্থাৎ এইরূপ হচ্ছে স্থান আদালত অপেক্ষা কোনো এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকটতর হইলে, হ্যাঁ, অবিলম্বে কি করবেন, ওই ম্যাজিস্ট্রেটের নিকট সেটা দাখিল করবেন। এখানে একটা এমসিকিউ আছে, একটাই এমসিকিউ, যদি অধিক্ষেত্রের বাইরে, অর্থাৎ আপনি মনিরুল হুদা তল্লাশির পরোয়ানার জন্য প্রাপ্ত হয়েছেন, মানে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, আপনি কি করলেন, তল্লাশিটা করলেন, আপনি আপনার কোন জেলা, আপনার চিটাগং জেলা, কিন্তু তল্লাশি করলেন কক্সবাজার সদরে। কক্সবাজার সদর তো আর আপনার জেলা না ভাই, আপনি তল্লাশি পরোয়ানা প্রাপ্ত হয়েছেন কোথায়, চিটাগং জেলায়। চিটাগং জেলায় প্রাপ্ত হয়ে তল্লাশিটা আপনি করছেন কোথায়, কক্সবাজার জেলায়। এখন এই যে কক্সবাজার জেলায় আপনি যে করলেন, আপনি কিন্তু চিটাগং জেলায় নিয়ে আবার মালামাল নেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে কক্সবাজার জেলার যেই ম্যাজিস্ট্রেট আছে নিকটতর, ওই ম্যাজিস্ট্রেটের কাছে আপনি মালামাল নিয়ে হাজির হইতে পারবেন। হতে বলছে 99তে বলছে। এখন আসেন, এত পেঁচাপেচি না করে যদি একটু আমার ভাষায় বলি, তল্লাশি ভাই আপনি আসমানে জমিনে, হ্যাঁ, বঙ্গোপসাগরে আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে টেকনাফ, যেখানেই করেন সবচাইতে নিকটতর যে ম্যাজিস্ট্রেটটা থাকবে তার কাছে হাজির করবেন। ক্লিয়ার? তল্লাশি আপনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, ঠিক আছে, আপনার কাছ থেকে নিকটতর ব্যক্তি যেখানে ম্যাজিস্ট্রেট যেখানে থাকবে সেইখানে আপনি মালামাল নিয়ে যাবেন। এই কথাটাই বলছে 99তে, ঠিক আছে। তাহলে আমরা 99টা কিভাবে নিব? 99টা নিব, অধিক্ষেত্রের বাইরেও যদি আমি তল্লাশি করি, আমি মালামাল নিয়ে আবার আমার এইখানে ব্যাক আসার দরকার নাই। আমি সংশ্লিষ্ট যেই ম্যাজিস্ট্রেট থাকবে অধিক্ষেত্রে, যেই অধিক্ষেত্রের অধীনে আমি তল্লাশি করব, ওই অধিক্ষেত্রের ওইখানে যে ম্যাজিস্ট্রেট থাকবে তার নিকট হইতে আমি কি করব, মালামাল নিয়ে হাজির হব। আপনি হচ্ছেন তল্লাশি পরোয়ানার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। এখন আপনি নোয়াখালী জেলায় কর্মরত থাকতে পারেন, কুমিল্লা জেলায় কর্মরত থাকতে পারেন। ধরেন নোয়াখালী জেলার এই ম্যাজিস্ট্রেট একটা আদেশ দিছে যে বিশিষ্ট শিল্পপতি সাইফুর রহমানের মালামাল আপনি আটক করেন। আপনি কি করলেন, তল্লাশি পরোয়ানা দেখলেন, দেখার পরে দেখলেন তার কিছু সম্পত্তি আছে নোয়াখালীতে, কিছু সম্পত্তি আছে কুমিল্লাতে, কিছু সম্পত্তি আছে চিটাগংয়ে, কিছু সম্পত্তি আছে সিলেটে। যারা ব্যবসায়ী এদের কিন্তু প্রায় সারা দেশেই কি থাকে, সম্পত্তি থাকে। এখন আপনি মামলা সংক্রান্ত তল্লাশি পরোয়ানা প্রাপ্ত হইয়া আপনি নোয়াখালী থেকে চলে গেলেন হচ্ছে কুমিল্লাতে তার মালামাল তল্লাশি করতে। আপনি তল্লাশি করলেন, আটকও করলেন, কথা বুঝিয়েন। পরোয়ানায় উল্লেখিত আপনি সম্পত্তি তল্লাশি করলেন, আটকও করলেন। আপনাকে সম্পত্তি নিয়ে আবার নোয়াখালী আসার দরকার নাই। আপনি কি করবেন, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন, সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট থাকে তার কাছে নিয়ে যাবেন কুমিল্লার। নোয়াখালী থেকে কুমিল্লা গেলেন, মালামাল আটক করলেন, কুমিল্লার ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। কুমিল্লার ম্যাজিস্ট্রেট তখন কি করবে, তখন আপনার ওই মালামাল আবার নোয়াখালী আনার জন্য উনি আপনারে আদেশ দিন। এই কথাটাই বলছে 99। ঠিক আছে, এখন আসেন, 99 অত ইম্পর্টেন্ট না, শুধু একটা এমসিকিউ মনে রাখেন, কি যে স্থানীয় সীমারেখার বাইরে, নিজ অধিক্ষেত্রের বাইরে যদি তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়, তল্লাশি করা হয়, তাহলে আপনাকে ওই যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা স্থানীয় যে ম্যাজিস্ট্রেট তার নিকট মালামালগুলা নিয়ে হাজির হবেন। এই কথাটাই আমাদের 99তে বলছে। 99তে বলছে যে স্থানীয় সীমারেখার বাইরে যদি আপনি তল্লাশি করেন, ওই যেখানে করবেন সবচেয়ে নিকটতর যে ম্যাজিস্ট্রেট থাকবে তার কাছে মালামাল নিয়ে হাজির হবেন। 99তে বলছে বাংলাদেশের কোনো সংবাদপত্র, কোনো মিডিয়া, হ্যাঁ, যদি সংবাদপত্রে রাষ্ট্রদ্রোহী কোনো কিছু ছাপায়, বাংলাদেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু ছাপায়, স্পিকারের বিরুদ্ধে কিছু ছাপায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু লেখে, কে লেখে? বাংলাদেশের কোনো সংবাদপত্র। এক্সাম্পল দিচ্ছি ভাই, চরিত্রের সাথে মিলে গেলে কাল্পনিক আর কি মিলে গেলে আমি দোষী নয় ভাই। এক্সাম্পল আমার দেশ পত্রিকা। এই আমার দেশ পত্রিকা কি করছে, সরকারের বিরুদ্ধে কিছু একটা লিখছে, লিখার পরে আমার দেশ পত্রিকারে সরকার কি করছে, সরকার বন্ধ করে দিছে। কততে বন্ধ করছে দেখেন, এই আমার দেশ পত্রিকার সরকার বন্ধ করছে কততে, 99(ক)(1)-এ। কততে করছে, 99(ক)(1)-এ করছে সরকার বন্ধ। তাহলে কি করছে, আমার দেশ পত্রিকার কাজ কি, কি অপরাধে করছে? রাষ্ট্রের বিরুদ্ধে কিছু ছাপাইছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু ছাপাইছে, অথবা স্পিকারের বিরুদ্ধে ছাপাইছে, অথবা বাংলাদেশের সরকার
সংবাদপত্রের বিরুদ্ধে এমন কোনো মন্তব্য করছে যেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী আচরণের মধ্যে পড়ে যায়। এই কারণে সরকার 99(ক)(1)-এ এসে আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দিছে। ঠিক আছে, সরকার তো একটা ধারায় বন্ধ করছে, একটা আইনের প্রসিডিউরের মাধ্যমে গিয়ে বন্ধ করছে। সেটা কত? সেটা হচ্ছে 99(ক)(1). এবার একটু আমরা মেইন বইটা পড়ি। কিভাবে পড়ি দেখেন, বলছে সরকারের নিকট যদি প্রতীয়মান হয় কোনো সংবাদপত্র, গ্রন্থ বা কোনো দলিলে, হ্যাঁ, তা যেখানেই মুদ্রিত হয় না কেন, নিম্নলিখিত অপরাধগুলা হইছে 123-এর ক রাষ্ট্রদ্রোহ, 124-এর ক রাষ্ট্রদ্রোহ, 153 ওই যে আপনার কি বলে বিদ্বেষী, তারপরে ওই যে 292 ওই যে আপনার অশ্লীল কোনো কিছু ছাপাইছে, হ্যাঁ, 295 অশ্লীলতা, 505 গুজব, হ্যাঁ, এই যে এইসব জিনিস ছাপাইছে, অর্থাৎ গুজবের কোনো কিছু, অশ্লীলের কোনো কিছু, রাষ্ট্রদ্রোহী কোনো কিছু যদি কোনো পত্রিকা ছাপায় তাহলে কি করতে পারবে দেখেন। এবং আরো বলছে খতে, বলছে দেখেন 99(ক)(1)-এর খ বলছে কোন বিষয়বস্তু যা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হ্যাঁ, জাতীয় সংসদের স্পিকার বা প্রধান বিচারপতির জন্য মানহানিকর। ঠিক আছে, অথবা আরো বলছে গতে যা অত্যন্ত কদর্য, মানে এটা হচ্ছে শোনার মতো নয়। আরো বলছে অশ্লীল বা কুৎসিত। আরো বলছে কি কোনো কথা, দৃষ্টিগোচর আচরণ যা কোনো ব্যক্তিকে বা কোনো শ্রেণীর ব্যক্তিবর্গকে আমলযোগ্য অপরাধ সংগঠনে উত্তেজিত করে। রাষ্ট্রের বিচার ব্যবস্থা, রাষ্ট্রের আইন ব্যবস্থা, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের জাতীয় সংসদের স্পিকার, এদের বিরুদ্ধে এমন একটা জিনিস পত্রিকা বা মিডিয়া ছাপানো হয়েছে যাতে নির্দিষ্ট কোনো শ্রেণী কি করতে পারে, ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধে জড়িত হয়ে যাইতে পারে। এই কারণে এই 4টা পয়েন্ট দিছে। এই 4টা পয়েন্টের পরে বলছে কিভাবে এটা বিলুপ্ত করবে। বলছে সরকার। কে বিলুপ্ত করবে? সরকার করবে। কিভাবে করবে? সরকারি গ্যাজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সরকারের অনুরূপ অভিমতের হেতু বা কারণ উল্লেখ করিয়া। অভিমতের হেতু কি ভাই? অভিমতের কারণ। সরকারি গ্যাজেটের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে যে এত দ্বারা হচ্ছে আমার দেশ পত্রিকাকে, হ্যাঁ, উল্লেখ করিয়া তাহার এই রূপ আচরণের জন্য, সরকারের বিরুদ্ধাচরণ করার জন্য তা কি করবে? উল্লেখ করিয়া। তারপর কি বলছে? বলছে কথা বা দৃষ্টিগোচর আচরণ বা সম্বলিত গ্রন্থ বা কোনো দলিলে সরকারে বাজেয়াপ্ত করতে পারবেন। দলিল সরকারে কি করতে পারবে ভাই? বাজেয়াপ্ত করতে পারবেন। অতঃপর কোনো পুলিশ কর্মকর্তা, যে কোনো পুলিশ কর্মকর্তা, কোন পুলিশ কর্মকর্তা ভাই? যে কোনো পুলিশ কর্মকর্তা। তারপরে বলছে কি বাংলাদেশের যেখানেই তা পাওয়া যাবে সেখানেই তা আটক করতে পারবেন। যে কোনো ম্যাজিস্ট্রেট পরোয়ানা জারির মাধ্যমে সাব ইন্সপেক্টর নিম্ন পদমর্যাদা নহেন এমন যে কোনো পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দান করতে পারবেন। এমন সকল প্রাঙ্গণে কি করবেন? তল্লাশি করিবার। যেখানে উক্ত গ্রন্থ বা অন্য কোনো দলিলের যে কোনো সংখ্যা পাওয়া যাবে উহা পাইবার হচ্ছে যুক্তিসঙ্গত সন্দেহ করা যাইতে পারে। এখন আসেন, এখানে অনেকগুলা কথা বলছে, মুদ্রা কথাটা নেন। বাংলাদেশের যদি কোনো পত্রিকা, কোনো মিডিয়া, কোনো দলিল, হ্যাঁ, এই সংক্রান্তে ছাপানো হয়, রাষ্ট্রদ্রোহী কিছু ছাপাইছেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে বিরূপ মন্তব্য করছেন, জাতীয় সংসদের স্পিকারের নিয়ে করছেন, অথবা অন্য কোনো কাউকে হুমকি ধমকি সংক্রান্ত একটা নিউজ ছাপাই দিলেন, অথবা আপনি কি করলেন? গুজব ছড়াই দিলেন নিউজে, হ্যাঁ, এইগুলো যদি আপনি করেন তাহলে বাংলাদেশ সরকার, কে? বাংলাদেশ সরকার সরকারি গ্যাজেটে বিজ্ঞপ্তি লিখিত আকারে প্রকাশ করে আপনার যে সংবাদপত্রটি থাকবে সেটি তারা বাজেয়াপ্ত করতে পারবে। যদি সরকার যদি এই আদেশ দেয়, বাংলাদেশ পুলিশের যেই কোনো পুলিশ কর্মচারী, কে? যেই কোনো পুলিশ কর্মচারী এইরূপ কোনো জিনিস যেখানে পাবে, এই অপরাধের সাথে সংশ্লিষ্ট জিনিস যেখানে পাবে, সেটা তিনি কি করতে পারবেন ভাই? সেটা তিনি আটক করতে পারবেন। কিন্তু এইরূপ জিনিস তল্লাশির জন্য যখন সরকার, আদালত, ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা দিবে, তথাস্থানে তল্লাশির লিডিং অফিসার হবে সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর। কে? সাব ইন্সপেক্টর। এই যে এইরূপ অপরাধের সাথে সংশ্লিষ্ট যখন কোনো কিছু থাকবে, সেটা তল্লাশির জন্য ক্ষমতাপ্রাপ্ত হবেন কে? সাব ইন্সপেক্টর থেকে উপরস্থ কোনো পুলিশ অফিসার। একবারে ক্লিন ইমেজে বুঝেন, আমার দেশ পত্রিকাটার সরকার যখন বন্ধ করে দিতে পারে। কেন বন্ধ করে দিতে পারে? যদি তারা এই অপরাধগুলো করছে, এই অপরাধের দায়ে আমার দেশ পত্রিকাটার সরকার কি করছে? মনে করেন বন্ধ করে দিচ্ছে। এখন বন্ধ করে দিছে কি আমার দেশ পত্রিকা কি বসে থাকবে? না, তাদের এতগুলো এমপ্লয়ি, তারা তো বসে থাকবে না। তারা হচ্ছে মহামান্য হাইকোর্টের নিকট তারা কি করবে? আবেদন করবে। কেন আবেদন করবে? তারা বলবে মহামান্য হাইকোর্ট,
হ্যাঁ, আমাদের যে বা সরকার যে আমাদের পত্রিকাটা বাজেয়াপ্ত করছে, আমাদের পত্রিকায় এমন কোনো নিউজ ছাপানো হয় নাই, সেটা একটি প্রতিকৃতি স্বরূপ ছাপানো হয়েছে, সেটা একটি প্রতীকী স্বরূপ ছাপানো হয়েছে। ঠিক আছে, এই মর্মে তারা এই 99 খতে, 99 শর্টাইফেন খতে খতে তারা কি করবে, তারা সরকারের নিকট আবেদন করবে যে আমরা আমাদের পত্রিকার সত্য ফিরে পাইতে চাই। এটা হচ্ছে 99 খ। অনেক কথা বলা আছে, আপনারা একটু পড়ে নিয়েন। 99 খতে বলছে আমার দেশ পত্রিকার অর্থাৎ যেই পত্রিকাটা বাজেয়াপ্ত হবে, যে মিডিয়াটা বাজেয়াপ্ত হবে, তারা তো বসে থাকবে না। তারা হচ্ছে হাইকোর্টের কাছে কি করবে, আবেদন জানাবে যে আমাদের পত্রিকাটা আবার আমাদেরকে পূর্বের ন্যায় আমাদেরকে ফেরত দিয়ে দেন, আমরা যেন আমাদের হচ্ছে ছাপানো কার্যক্রমটা চালু রাখতে পারে। এই যে আবেদনটা আপনি করছেন আমার দেশ পত্রিকার, মনে করেন ওই যে সম্পাদককে যেন মতিউর রহমান সাহেব মনে করেন আবেদন করছে হাইকোর্টে। মতিউর রহমান সাহেবের আবেদন প্রাপ্ত হইয়া হাইকোর্টের 3 জন বিচারপতি বেঞ্চ বসাবে। কি বসাবে? ওই যেরকম ডাক্তার বেশি অসুস্থ হয়ে গেলে ভোট বসে, এরকম হাইকোর্টের 3 জন বিচারপতিকে নিয়ে হাইকোর্ট কি করবে ভাই? হাইকোর্ট হচ্ছে এই বিষয়ে হচ্ছে মতামত দিবে। তারা যদি দেখে, তারা নথি পর্যালোচনা করে যদি দেখে, কি দেখে যে এই যে পত্রিকাটা ব্যান করা হয়েছে, এই যে পত্রিকাটা বাজেয়াপ্ত করা হয়েছে, এই বাজেয়াপ্ত জিনিসটা কি, এটা হচ্ছে প্রহসনমূলক করা হয়েছে, বা এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, বা এটা ভুলবশত করা হয়েছে, তখন তারা পুনরায় হচ্ছে ওই এই সংক্রান্ত তারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন। এটা বলছে 99 গরুর ঘতে, 99 শর্টাইফেন গরুর ঘতে। 99 উঁতে আইসা বলছে এই যে আমার দেশ পত্রিকাটা বাজেয়াপ্ত করছে, হ্যাঁ, আমার দেশ পত্রিকাটা যে বাজেয়াপ্ত করছে, এটা এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য 1 থেকে 30 তারিখ পর্যন্ত সকল কপির দরকার নাই, যেই কোনো একটা কপি হইলেই এনা। সেটা 27 তারিখের কপি হইতে পারে, সেটা 26 তারিখের হইতে পারে, সেটা 25 তারিখের হইতে পারে, যেই কোনো দিনের একটা কপি দ্বারাই বিজ্ঞ আদালতে সেটা সাক্ষ্য হিসেবে গণ্য হবে যে অমুক তারিখের পত্রিকাটাই কি এটার মধ্যেই হচ্ছে বিদ্বেষমূলক তথ্য ছড়ানো হয়েছে, রাষ্ট্রদ্রোহী তথ্য ছড়ানো হয়েছে। এই যে কথাগুলা বলছে, এটা বলছে কত? উঁতে। ঠিক আছে, গরুর ঘতে বলছে বেঞ্চ গঠন করবে, গঠন করে তারা দেখবে যে এই যে আমার দেশ পত্রিকাটার ব্যান করলেন আপনি, হ্যাঁ, কিন্তু আপনি যে করলেন এটা কি সঠিকভাবে করছেন কিনা, এটা দেখবে হচ্ছে 99 গরুর ঘতে। 99 উঁতে আইসা বলছে এই যে আমার দেশ পত্রিকার মধ্যে যে বিদ্বেষমূলক কোনো কিছু ছড়ানো হয়েছে, এটার জন্য সকল কপির দরকার নাই, যেই কোনো দিনের একটা কপি হইলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে 99 ক, 99 খ, 99 গরুর ঘ, 99 উ। এখন আসেন, এখন কি বলছে? এখন এইখানে 99 হচ্ছে গোড়ার গতে আবার একটা কথা বলছে যে তারা যদি সন্তুষ্টি বিধান করে, কারা কারা সন্তুষ্টি বিধান করে? ওই যে যারা হচ্ছে, যাদের হচ্ছে ইয়া করা হয়েছে, যাদের বেঞ্চ করা হয়েছে 3 জনের বিচারপতি, 3 জন বিচারপতির 2 জনে যদি বলে যে না, এটা হচ্ছে প্রহসনমূলক করা হয়েছে, বা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, বা এটা হচ্ছে ভুলবশত করা হয়েছে, তখন তাদের মতামতের, হাইকোর্ট তাদের মতামতের সাপেক্ষে এই যে আমার দেশ পত্রিকার উপরে সরকার নিষেধাজ্ঞা দিছে, ছাপানো নিষেধাজ্ঞা দিছে, ওই নিষেধাজ্ঞাটা তারা তুলে দেওয়ার জন্য আদেশ দিবে। এটা হচ্ছে 99 ঘতে। আর 99 উঁতে কি বলছে ভাই? উঁতে বলছে এই যে পত্রিকাটা বিজ্ঞ আদালত হচ্ছে যখন সাক্ষ্য নিবে এই পত্রিকা সংক্রান্তে, পত্রিকার যেই কোনো একটা কপি উপস্থাপন করলে হবে, 30 দিনের পত্রিকার কপি উপস্থাপনের দরকার নাই। যে আমার দেশ পত্রিকাকে বাজেয়াপ্ত করার ঘটনা 99 বলছে, 99 কতে বলছে যে যখন আমার দেশ পত্রিকা কোনো বিদ্বেষমূলক কোনো কিছু ছড়াইছে, এই বিদ্বেষমূলক ছড়ানোর কারণে সরকার তার লিখিত আকারে গেজেট প্রকাশের মাধ্যমে আমার দেশ পত্রিকাটা কি করছে? বাজেয়াপ্ত করছে। 99 কতে। 99 খতে বলছে যে বাজেয়াপ্ত করার পরে, হ্যাঁ, আমার দেশ পত্রিকা হাইকোর্টে আপিল করছে, হাইকোর্টে আবেদন জানাইছে যে আমরা আমাদের সত্য, আমরা আমাদের ছাপানো কার্যক্রম পুনরায় ফেরত পাইতে চাই। 99 গরুর ঘতে বলছে কি? গরুর গ, ক খ গরুর গ। গরুর ঘতে বলছে এই যে আবেদন জানাইছে, আবেদন প্রাপ্ত হয়ে হাইকোর্ট তো বসে থাকবে না ভাই, সেটা কি করবে? হাইকোর্ট তখন 3 জনের, কয়জন? 3 জন বিচারপতির একটা বেঞ্চ গঠন করে দিবে। তারা মামলার সকল, তারা এই যে
কেন ব্যান করা হয়েছে, এই পত্রিকাটা কেন ব্যান করা হয়েছে, ওরা এগুলা পর্যালোচনা করবে। পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 2 জনেই যদি ভোট দেয় যে না এইটা একটি প্রহসনমূলক পদ্ধতির মাধ্যমে আমার দেশ পত্রিকাটা ব্যান করা হয়েছে, ইহার বাজেয়াপ্ত মানে ইহার সরকার যেই দিছে, মানে এই পত্রিকাটা সরকার যে ব্যান করে দিছে এটা চাইলে আবার চালু করা যায়, তখন তারা মতামত দিবে। এই মতামতের উপরে ভিত্তি করে 4 নম্বর পয়েন্ট গরুর গতে আইসা বলছে হাইকোর্ট কি করবে, তাদের বাজেয়াপ্তি আদেশ রদ করে দিবে, মানে তারা আবার পুনরায় কি করতে পারবে, তাদের কার্যক্রম চালু রাখতে পারবে। এটা বলছে হচ্ছে আপনার কথাতে 99 গরুর গতে। 99 মতে এসে বলছে আমার দেশ পত্রিকা সংক্রান্ত যদি কোনো সাক্ষ্য আপনি দেন তখন 30 দিনের কপি আদালতে উপস্থাপন করার দরকার নাই ভাই, যেই কোনো একটা তারিখের যেই কোনো একটা কপি আদালতে হাজির করলে সেটা সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এই ছিল আমাদের 99। এত পেঁচাপেচির দরকার নাই, জাস্ট আপনারা একটু মনে রাখেন, ঠিক আছে? একটু মাথার মধ্যে রাখেন, যেন যদি কখনো প্রশ্ন আসে যে কিভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে যখন একটি পত্রিকায়, যখন কোনো মিডিয়ায়, যখন কোনো সংবাদ মাধ্যমে, যখন কোনো ম্যাগাজিনে, যখন হচ্ছে সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে অশ্লীল অথবা হচ্ছে হিংসাত্মক অথবা আক্রমণাত্মক কোনো কিছু ছাপানো হয়, তখন হচ্ছে বাংলাদেশ সরকারের কার্যপদ্ধতি কি, এই ধরনের প্রশ্ন কখনো বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে না আমরা ধরে নিতে পারি, তবে তারপরও আমরা জানার জন্য এগুলো একটু জেনে রাখি, ঠিক আছে? এখন আসেন 100তে কি বলছে। 100তে বলছে একজন ব্যক্তিরে বেআইনিভাবে আটক করে রাখছে। কিভাবে আটক করে রাখছে? রবিউল নামক ব্যক্তি জসিম নামক ব্যক্তিরে বেআইনিভাবে আটক করে রাখছে। আদালতের কাছে যদি মনে হয় বেআইনিভাবে আটক করে রাখছে, অথবা কোনো ব্যক্তি যদি আবেদন করে আরেকজনের বেআইনিভাবে আটক করে রাখছে, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, এই 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলছে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও কি করতে পারবেন? এইরূপ ব্যক্তিকে আটক থেকে মুক্তির জন্য, আটক থেকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন। দারুণ একটা কথা বলছে কততে? 100 ধারায়। 100 ধারায় কি বলছে ভাই? বলছে মনে করেন একজন ব্যক্তিকে রবিউল নামক রবিউল টবিউল বাদ, পরীক্ষা কিন্তু ক খ আসে বেশি, খ নামক ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রেখেছে। এক্ষেত্রে উক্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারেন কি? আপনার ভাষায় লিখুন। কিভাবে লিখবেন? পারেন। আলোচ্য প্রশ্ন অনুসারে ক নামক ব্যক্তি কর্তৃক খ নামক ব্যক্তিকে বেআইনিভাবে আটক রেখেছে বিদায় বিজ্ঞ আদালত হচ্ছে ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ 2025 এর 100 ধারা অনুসারে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। তল্লাশি পরোয়ানা ইস্যু করার পর তল্লাশি পরোয়ানা নির্দেশিত অফিসার উক্ত স্থানে যাবেন, ওই ব্যক্তিকে উদ্ধার করবেন এবং যারা হচ্ছে এই হচ্ছে অপকর্মটা বা অপরাধটি তো করেছেন তাদেরকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন এবং হচ্ছে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করবেন। এই কথাগুলা আপনি হচ্ছেন ঠিক আছে, এই কথাগুলা কিন্তু আপনি হচ্ছে 100 ধারায় হচ্ছে আপনাকে বলছে, ঠিক আছে নাসির? আমার অনেক স্টুডেন্ট আছে একবারে নতুন, আইনি একবারে হাতে খড়ি, এখন তারা আমি 552, 520, 280 আমি বলবো, কিন্তু এর মাথার উপর দিয়ে যাইব। এই কারণে আমি খুব ডিটেলস আকারে বলতেছি, ঠিক আছে? আমি বলতে পারি, শোনাইতে পারি, অসুবিধা নাই। হেরা বললো বাবুরে কত বড় আইনি জাহাজের সাথে আমার ধাক্কা খাইছে, না জানি আমার জাহাজ ডুবিয়ে যায়, কেউ আবার আদারওয়াইজ নিয়েন না ভাই, ঠিক আছে? এখন আসেন, এখন এইখানে কি বলছে? এইখানে বলছে কি যে বেআইনিভাবে একজন ব্যক্তির আটক রাখা হয়েছে, তখন ওই বেআইনি আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য মুখ্য মহানগর, চিফ জুডিশিয়াল, মুখ্য মহানগর এবং হচ্ছে আপনার ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এরা কি করতে পারবে? বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরা হচ্ছে তল্লাশি পরোয়ানা দিতে পারবে। এই কথাগুলো আমার 100তে বলছে। MCQ দাগ দেন, 100টা একটু পড়েন। 99 আমি পড়াই নাই আপনাদেরকে, রিডিং পড়াই নাই, কারণ 99টা অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমি বুঝাই দিছি একবারে দারুণ আকার একটা উদাহরণ দিছি। আশা করি কিয়ামতের আগ পর্যন্ত কেউ 99টা ভুলবেন না, ঠিক আছে? এই 99টা থেকে আদৌ প্রশ্ন আসে নাই, তবে MCQ যদি আসে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। দেখেন 100 কিন্তু ইম্পর্টেন্ট, 100 থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? 100 থেকে প্রশ্ন হয়, দয়া করে 100টা একটু মনোযোগ দেন। 100তে কি বলছে?
বলছে যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এমসিকিউ দাগ দেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দাগ দেন, তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এইরূপ বিশ্বাস করার কারণ থাকে যে যে কোনো ব্যক্তিকে এমন পরিস্থিতিতে আটক রাখা হয়েছে যাতে হচ্ছে আটক রাখা অপরাধে পরিণত হয়। অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আটক রাখছে, আটক রাখার পরে এইটা যে কোনো মুহূর্তে তার হাত পা এগুলা ফালাই দিতে পারে, তাকে হচ্ছে যে কোনো একটা আমলযোগ্য অপরাধে পরিণত হইতে পারে, বা তাকে আটক রাখি মারধরও করতে পারে। যখন এই ধরনের অবস্থায় উপনীত হয়, হ্যাঁ, তো তখন কি করতে পারে, তখন তল্লাশি পরোয়ানা আদালত ওই 3 শ্রেণীর ব্যক্তি জারি করতে পারেন। কিভাবে করতে পারেন? যার প্রতি পরোয়ানা নির্দেশিত হবে, মনে করেন নাসিরের প্রতি পরোয়ানাটা দিছে, নাসির কি করবে, তিনি তল্লাশি পরোয়ানা অনুসারে উক্ত আটক ব্যক্তির জন্য তল্লাশি করবেন, এবং উক্ত ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে অবিলম্বে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে, এবং তিনি ঘটনায় পরিস্থিতি অনুসারে উপযুক্ত আদেশ দিবেন। অর্থাৎ কথা ওইটাই ভাই। কথা কি? কথা হচ্ছে এই যে নাসির কি করবেন, নাসিরের প্রতি আদালত তল্লাশি পরোয়ানা দিছে, নাসির ওইখানে যাবেন, ওইখানে গিয়ে কি করবেন, ওইখানে তল্লাশি পরোয়ানাটা জারি করবেন। জারি করলে কি দাঁড়ায় থাকবেন না, ওই ব্যক্তিকে হেফাজতে নিবেন। কোন ব্যক্তিকে? যে ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে তাকে তিনি নিরাপদ হেফাজতে নিয়ে যাবেন, এবং যারা আটক আছে তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করবেন। এই কথাটাই হচ্ছে আমার কার্যবিধির 100-তে বলছে। এখন 100 বুঝেন নাই, এরকম কেউ আসেননি, তাহলে একটু বলেন, তাহলে একটা হাত তোলেন ভাই, বললে হবে না, হাত তোলেন, হাত তোলেন। এই 100 বুঝেন না এরকম কেউ আসেন? তাহলে হাত তোলেন। খুব ভেঙে ভেঙে 100টা বুঝাইছি ভাই, প্রয়োজনে আবার বুঝাবো। 100 বুঝেন নাই, এরকম কেউ আসেন নেই। এই হেলাল ভাই নতুন মানুষ, বুঝছেন হেলাল ভাই? এই অরূপ আছে, অরূপ 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 মনে হয় বুঝে নাই। অরূপ আছে, অরূপ? আচ্ছা, আবার বুঝাই দিব মিঠুন ভাই। আচ্ছা, অরূপ আছে নি? অরূপ বুঝছেন নি? অরূপ বন্ধু আছি বুঝছি। আচ্ছা, অরূপ যেহেতু বুঝছে, তাহলে আমরা ওই মিঠুন ভাইয়ের উদ্দেশ্যে আবার বলি, মিঠুন দাদার উদ্দেশ্যে আবার বলি। মিঠুন দাদা ভালো মানুষ, পুলিশ হেডকোয়ার্টারে আছে, খুবই নরম মানুষ, প্রতিদিনের বাড়ির কাছে প্রতিদিন দেয়। এই যারা ফাঁকিবাজি করেন, ঠিক আছে, আপনারা কিন্তু নিজে ফাঁকি দিচ্ছেন ভাই। আমি আপনাদেরকে যতই গিয়ার আপ করি, আপনারা যদি নিজেরা ফাঁকিবাজি করেন, আমার দ্বারা তো সম্ভব হবে না আপনাদেরকে প্রতিদিন এইভাবে টুকে টুকে ধরা, ঠিক আছে? তাই আপনারা দয়া করে ফাঁকিবাজি করিয়েন না। আপনারা হচ্ছে কি করবেন, আপনারা বাড়ির কাজগুলো রেগুলার দিবেন। আজকে কিন্তু দারুণ 2টা প্রশ্ন দিছি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ক্লাসের শেষে আলোচনা করব, দয়া করে কেউ একজন মনে করাই দিয়েন। এখন 100 ধারায় বলছে একজন ব্যক্তিরে কেউ বেআইনিভাবে আটক রাখছে, ঠিক আছে? বেআইনিভাবে মানে অন্যায়ভাবে এক পার্টি নিয়ে আর মানুষ এরকম আটক রাখে না, আটক তো রাখে, এরকম যে আটক রাখে, তাহলে বিজ্ঞ আদালতের ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এমসিকিউর জন্য মনে রাখেন, 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করবে, ওই আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য কি দিবেন, তল্লাশি পরোয়ানা দিবেন। যদি কোনো পুলিশ অফিসারের নামে এই ধরনের আটক ব্যক্তি উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা দেয়, ওই পুলিশ অফিসার ওই তল্লাশি পরোয়ানা মূলে ওই ব্যক্তিকে উদ্ধার করবেন। এটাই হচ্ছে আমার 100 ধারার ঘটনা। 100 ধারা আর কোনো কিছু পেঁচানোর কিছু নাই। 101 ধারা বাদ, এটা পড়ার দরকার নাই, এটা মুখস্থ করার দরকার নাই, এটা বাদ দেন, ঠিক আছে? 102-এ চলে যান, সরাসরি 102-এ চলে যান। 102-এ বলছে, 102-এ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 102-এ কি বলছে? 102-এ বলছে এটা যে 102-এ বলছে যে আবদ্ধ স্থান তল্লাশি। কোথায় তল্লাশি? আবদ্ধ স্থান তল্লাশির পদ্ধতি। এখন আবদ্ধ স্থান আপনি কিভাবে তল্লাশি করবেন ভাই? আবদ্ধ স্থান কি আপনার যাইয়াই ওই ঘরের ভিতরে প্রবেশ করবেন? না, আপনি যাইয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করবেন না। এই কথাটাই হচ্ছে আমার 102-এ বলছে। 102-এ মূলত কি বলছে? বলছে আবদ্ধ স্থান তল্লাশি। কি তল্লাশি? আবদ্ধ স্থান তল্লাশি। আবদ্ধ স্থান কি? সেটা ঘর হইতে পারে, দালান হইতে পারে, সেটা হচ্ছে আপনার ওই যে মসজিদ হইতে পারে, সেটা আপনার মন্দির হইতে পারে, সেটা আপনার কারো দোকানপাট হইতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কি হইতে পারে, আরো মনে করেন অনেক কিছু হইতে পারে, হ্যাঁ। অর্থাৎ ওই জিনিসটা আবদ্ধ, ওইটা চারপাশে হচ্ছে আমাদের নোয়াখালীর ভাষায় বলে বেড়া দেওয়া, ঠিক আছে? চারপাশে কি দেওয়া ভাই? বেড়া দেওয়া, হ্যাঁ। এই যদি বেড়া দেওয়া জিনিস থাকে, বেড়া দেওয়া জিনিসটা আপনি যাইয়া হচ্ছে তল্লাশি যেমনে ইচ্ছা সেমনে করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে? আপনাকে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। যদি বাড়ির মালিক যদি এই নাসির ইকবালের মতো গাড় তাড়া হয়, বলবে তোর বেটা কিসের বেটা পরোয়ানা মরানো এসে যাও এখান থেকে, আমি তো হচ্ছে নাসির চৌধুরী, আমি তল্লাশি করতে দিব না। তখন আপনি বাবা কি করবেন? আপনি ওই যে 48 ধারা আপনারে বলছে, 10 জানালা ভাঙিয়া তুমি ভিতরে প্রবেশ করো এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করো, আপনি কিন্তু সেটি করতে পারবেন। বুঝছেন এখানে কি বলছে? এটা বলছে আপনার 102
2-এর 102-3 বলছে আপনি খবর পাইছেন, কি খবর পাইছেন, যে আপনি খবর পাইছেন ঘরের ভিতরে চকির নিচে 200 গ্রাম গাঁজা আছে, এটা আপনি খবর পাইছেন। আপনি আইসেই কোনো কথা ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করলেন, 101-এ অনুমতি নিয়ে 201-এ অনুমতি নিয়ে প্রবেশ করলেন। 202-এ বলছে কি বলছে, এই যে সে অনুমতি দেয় না, আপনি দরজা জানালা ভাঙিয়ে প্রবেশ করছেন। 102-এর 3 বলছে যে আপনি চকির নিচে ঠিকই তল্লাশি করলেন, দেখলেন চকির নিচে প্রেস, তখন আপনি কি করলেন, আপনার সন্দেহ হয়েছে এই ঘরের মধ্যে 4জন লোক আছে, 4জন লোকের যেই কোনো একজন লোকের শরীরের মধ্যে এই মালটা আছে, আপনার সন্দেহ হয়ে গেছে। সন্দেহ হওয়া মাত্রই আপনি কি করবেন, ওই ব্যক্তির দেহ তল্লাশি করবেন। ঠিক আছে, এখন ওই ব্যক্তি যদি নারী হয় তাহলে অবশ্যই আপনাকে অপর একজন নারী অফিসের দ্বারা তার দেহটা তল্লাশি করতে হবে। MCQ, ওই ব্যক্তি যদি নারী হয় তাহলে কি করবেন, অপর একজন নারী দ্বারা করবেন। আরও এখানে জানার বিষয় আছে, সেটা কি, আমরা যে ওই যে চেকপোস্টে দাঁড়াই মানুষকে চেক করি, কোন ধারায় করি ভাই, এই যে 102-3 করি, আটক ব্যতীত দেহ তল্লাশি। একাধিকবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসছে, সবাই নোট করেন। আটক ব্যতীত দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। 102-3 কত, 102-3 আটক ব্যতীত। আমরা যে চেকপোস্ট করি, এখানে ম্যাক্সিমাম লোক ডিউটি করেন, আমিও ডিউটি করি। আমরা যে চেকপোস্ট করি, চেকপোস্ট করলে কি ভাই, আমরা কি ওই ব্যক্তিরা আটক করি? আটক তো করি না, বলি আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম স্যার, একটু আমরা আমাদের রেগুলার তল্লাশির অংশস্বরূপ আমরা একটু আপনাকে চেক করবো। বলে ঠিক আছে করেন, আমাদের বডি অন ক্যামেরা তো ভিডিও হচ্ছে। এই যে আমরা ওই ব্যক্তিকে যে তল্লাশি করতেছি, কেন, সন্দেহবশত করতেছি। যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনি যদি সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলেন, এই তল্লাশির আইনানুগ ভিত্তি কি, কার্যবিধি 102-3। যারা এতদিন আইন জানতেন না, তারা কি জানতেন এই যে আটক ব্যক্তিকে কিভাবে আপনি তল্লাশি করেন? যদি আপনাকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করে আপনার এইটার হচ্ছে আইনত ভিত্তি কি, তখন আপনি তাকে সরাসরি বলে দিবেন, রেফারেন্স দিয়ে দিবেন, ফৌজদারি কার্যবিধানের তল্লাশি সংক্রান্ত যত বিধিবিধান আছে আপনি পড়েন, দেখবেন আপনি পেয়ে যাবেন। এখন এই আইতে সার্চ দেন, চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 102-এর আদ্যপান্ত। বুঝছেন নি? এবার আমরা একটু মেইন বই ধরি। মেইন বই কি বলছে দেখেন, বলছে এই অধ্যায় অনুসারে তল্লাশি বা পরিদর্শনযোগ্য কোনো যদি হচ্ছে স্থান যদি বন্ধ থাকে, MCQ কি থাকে, বন্ধ থাকে, তথায় বসবাসকারী বা উক্ত স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে, বসবাসকারী মানে যে ব্যক্তি ওই স্থানে বসবাস করে, বা হয় সে বসবাস না করলে তার ম্যানেজার কেউ থাকে, বা ওই বাড়ির তো কারো না কারো তত্ত্বাবধানে থাকে, ওই যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরোয়ানা কার্যকরকারী অফিসার বা অন্য কোনো ব্যক্তি দাবি করলে, বা পরোয়ানা দেখাইলে, আপনি তল্লাশি পরোয়ানা নিয়ে গেলেন, এটা হচ্ছে তল্লাশি পরোয়ানা, আপনি তল্লাশি পরোয়ানা নিয়ে গিয়ে বললেন এই যে আপনার বাড়ি সার্চ করার জন্য আমরা তল্লাশি পরোয়ানা নিয়ে আসছি, তখন যদি এটা দেখালে তিনি কি করবেন, তিনি হচ্ছে প্রবেশ করতে দিবেন। আরও কি করবেন, তল্লাশির জন্য যুক্তিসঙ্গত সকল সুযোগ সুবিধা দিবেন। MCQ কি করবেন, এখানে MCQ দাগ দেন, যদি বন্ধ থাকে, দুই ধরনের ব্যক্তি দায়িত্ব থাকবে, হয় বসবাসকারী থাকবে, আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবে। তারপরে হচ্ছে MCQ তথা কি করতে দিবেন, আবদ্ধ স্থান তল্লাশি করতে গেলে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসারকে কি করতে দিবেন ভাই, ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসারকে তথায় হচ্ছে তল্লাশি করতে সব ধরনের তথা প্রবেশ করতে দিবেন এবং তল্লাশি করতে সব ধরনের সুযোগ সুবিধা দিবেন। MCQ তাকে ঘর থেকে বের করে দিবেন, তাকে আদালতে ফিরে যেতে বলবেন, তাকে থানায় ফিরে যেতে বলবেন, তাকে তল্লাশি করতে যুক্তিসঙ্গত সব সুযোগ সুবিধা দিবেন। এই তল্লাশি করতে যুক্তিসঙ্গত সব সুযোগ সুবিধা দিবেন। ঠিক আছে, তারপরে 102-2 বলছে এই যে যদি উক্ত স্থানে প্রবেশ করা না যায়, মনে করেন মালিক নাই, ম্যানেজারও নাই, চলে আসবেন না, বলছে উক্ত স্থানে যদি প্রবেশ করা না যায়, ঘরে যদি তালা দেখেন, আপনি কি করবেন, আপনি হচ্ছেন উক্ত অফিসার বা পরোয়ানা প্রয়োগকারী অন্য কোনো ব্যক্তি 48 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে অগ্রসর হবেন। তাহলে কি হবেন, আপনি যদি দেখেন যে একটা বাড়িতে তল্লাশি করতে গেলেন, এখন দেখলেন বাড়িতে তালা, ম্যানেজারও নাই, মালিকও নাই, আপনি কোনো কথা নাই, ডাইরেক্ট দরজা জানালা ভেঙে ওই বাড়ি ঢুকে আপনি তল্লাশি করবেন। এই কথাটাই আপনারে বলছে কত, 102-2, 102-3 বলছে আপনি কি করলেন ভাই, আপনি ঘরে ঢুকলেন, ঠিক আছে, বাড়ির মালিক অনুমতি দিছে, ঠিক আছে, বইয়ের সাথে পড়ি, যে বস্তু সম্পর্কে তল্লাশি হওয়া উচিত উক্ত স্থানে বা স্থানের নিকট যদি কোনো ব্যক্তি উক্ত বস্তু বা তাহার দেহে লুকায় রাখছে বলিয়া যদি যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যায়, তাহলে কি করবেন, ব্যক্তির দেহ তল্লাশি করবেন এবং ওই ব্যক্তি যদি মহিলা হয় তাইলে ওই যে 52 ধারা পদ্ধতি, অপর একজন মহিলা দ্বারা তল্লাশি করবেন। এই হচ্ছে আমাদের 102 থেকে প্রশ্ন আসতে পারে, তল্লাশির পদ, তল্লাশি কাকে বলে,
তল্লাশির পদ্ধতি লিখুন। 102 থেকে প্রশ্ন আসতে পারে, তল্লাশি কাকে বলে, আবদ্ধ স্থান তল্লাশির নিয়মাবলী লিখুন। 102 থেকে প্রশ্ন আসতে পারে, তল্লাশি কাকে বলে, আবদ্ধ স্থান তল্লাশি করতে গিয়ে যদি উক্ত স্থানে কোনো মালামাল না পাওয়া যায় তখন কি, তখন আপনার কার্যপদ্ধতি কি। 102 থেকে আরও প্রশ্ন আসতে পারে, ক নামক ব্যক্তিকে, কোথায়, ক নামক ব্যক্তির বাসভবন তল্লাশির জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক নামক ব্যক্তির বাসভবন তল্লাশির জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়ে পুলিশ অফিসার খ উক্ত স্থানে গিয়ে বাসভবন তল্লাশির পাশাপাশি কয়ের স্বনামধন্য পুত্র ব্যবসায়ী মির্জা আবিরের দেহ তল্লাশি করে। ক নামক পুলিশ অফিসারের কার্যক্রমের আইনানুগ বৈধতা আলোচনা করুন। এই প্রশ্নের উত্তর দিবেন হচ্ছে, এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন সাপায়েত হোসেন। সাপায়েত হোসেন হাত তুলছেন, আপনি বলেন এই যে কার্যক্রমটা করছে এটা কি বৈধ হবে না অবৈধ হবে, বলেন, এই বলেন। তল্লাশি করার 102 এর 2-3 অনুযায়ী রাইট, ঠিক আছে, বৈধ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এইখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, প্রশ্ন পরে নিচ্ছি ভাই, প্রশ্ন পরে নিচ্ছি। এইখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এইখান থেকে আরো প্রশ্ন আসতে পারে কি, যে আবদ্ধ স্থান তল্লাশির পদ্ধতি আসতে পারে, যে হচ্ছে আটক ব্যক্তির যে মানে হচ্ছে আটক ব্যতীত কোনো ব্যক্তির দেহ তল্লাশির নিয়ম কি, আটক ব্যতীত কোনো ব্যক্তির দেহ তল্লাশি কখন বৈধ, আটক ব্যতীত কোনো ব্যক্তির দেহ তল্লাশি কখন অবৈধ নয়, আটক ব্যতীত ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তিকে দেহ তল্লাশি করলে, হ্যাঁ, তো এই কাজের আইনানুগ বৈধতা কি, এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা তো ইনশাআল্লাহ লিখতে পারবো নাকি। এখন আসেন, এই ধরনের প্রশ্ন কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এখান থেকে হয়। উদ্দীপক দেখ, বাংলা প্রশ্ন দেখ, আমরা কিন্তু লিখতে পারবো। কার কি প্রশ্ন আছে প্রশ্ন করেন ভাই, এই প্রশ্ন করেন, আর সবাই হাত তোলেন। সাফায়েত ভাই প্রশ্ন করেন, আর যারা 102 বুঝেন নাই তারা একটু হাত তোলেন। প্রশ্ন হলো ওই 102 এর সিট, হ্যাঁ 102টা নিয়ে সাধারণত বেসিক্যালি যে ইয়াতে গেলে বাস্তবিক অভিজ্ঞতা আর কি গেলে দেখা যায় অনেক সময় দেখা গেল যার ঘরে তল্লাশি করতে হচ্ছে সে বাড়িতে নাই, আসতে ঘন্টা 2 ঘন্টা লাগবে, অথবা সে ডাক্তারামি করতেছে মানে সে উপস্থিত নাই, তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করছে, সে আসতে 2-3 ঘন্টা লাগবে, তখন হয়তো তল্লাশি করা দরকার, সে ডাক্তারামি করছে, সে তল্লাশি করতে দিবে না, সেগুলো মানে না। ওই ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি বাস্তব? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর 102 থেকে দিব না, এই প্রশ্নের উত্তর দিতে হইলে একটু সামনে যাইতে হইব, ঠিক আছে। আচ্ছা, আর 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 কারো কোনো প্রশ্ন আসেনি 102 থেকে? থাকলে হাত তোলেন ভাই। 102 বুঝেন নাই এমন কেউ আছেন? এই রবিউল বুঝছেন? রবিউল আছে নাকি আজকে ক্লাসে? রবিউল কই? রবিউল, ঠিক আছে, বুঝছি। রবিউল 102 এর 1 2 3 তিনটা পয়েন্ট বলেন আপনি। আপনি যেভাবে বুঝছেন, শুনেন, আপনি যেভাবে বুঝছেন ওইভাবে বলেন, রবিউল কথা বলেন না কেন, বলেন। এই ইসরাফিল বলেন, ইসরাফিল, এই হেলাল বলেন, হেলাল। এই রবিউলের নেটওয়ার্ক সমস্যা, রবিউল মিউট রাখেন। হেলাল ভাই বলেন তো, হেলাল ভাই আপনি কি বুঝছেন? 1 2 3 তিনটা পয়েন্ট বলেন, আমার বুঝাই দেন। মানে যে তল্লাশি করবো ম্যাজিস্ট্রেট, মানে ম্যাজিস্ট্রেট অনুমতি দিবে যে একজন পুলিশ অফিসারকে, মানে আপনাকে দায়িত্বটা দিল, তা আপনি এখানে করার পরে প্রবেশ করতে যাইলে ওইখানে যে লোক বসবাস করবো, মানে আমার বাড়িতে গেছে, আমি আপনাকে কি তল্লাশির জন্য সহযোগিতা করতে হইব, যে দিতে হইব যে ভাই আমার এখানে কি গেছে আপনি দেখেন, হ্যাঁ, এটা বলছে একে। আর তারপর 2 বলছে যে হ্যালো, হ্যাঁ বলেন, আপনার শোনা যাচ্ছে, বলেন। 2 3 বলতেছে
হচ্ছে যে মানে বৈধ, মানে এটা হচ্ছে যে যে তল্লাশিটা পরোয়ানা অনুযায়ী যে পুলিশ অফিসার করব, মানে ওই তল্লাশিটা বৈধ, ঠিক আছে নে। আর 102 যে বলছে না, আমরা 48 যারা বলছি না যে আটক, মানে আমরা যে কোনো জায়গায় তল্লাশি করতে আটক হইলে অন্তর মানে যে জানালা ভাঙি যে বাইরে বা যে ইয়া বলছে ওটা অনুসরণ করছে প্লাস। আর তিনি বলতেছে উক্ত স্থানে নিকটস্থ কোনো ব্যক্তি যদি মানে আপনার মহিলা হইলে 52 ধারা অনুযায়ী মানে মহিলা ব্যক্তি মানে মহিলা তল্লাশি যেটা বলছে না যে মহিলা হলে ওই স্বাধীনতা অনুযায়ী আপনার যাবেন, ওখানে যাওয়ার পর আপনার ওইভাবে একজন মহিলা দ্বারা তল্লাশি করতে হবে, এটা বলছে। আচ্ছা, এখন আমি আশা করি সবাই মিউট রাখেন, আমি আশা করি সবাই এই 102 এর কনসেপ্টটা বুঝছেন। আমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, আপনি কিন্তু ই নিয়ে বি নিয়ে গুছিয়ে ফিসিয়ে, ঠিক আছে, এইসব ধারাই আপনাকে দিতে হবে। এখন আসেন, 103-এ যাইতে হইলে ওই ভাইয়ের প্রশ্ন দিয়ে আগাইতে হবে। কার, কোন ভাইয়ের? সাফায়েত ভাই একটা প্রশ্ন করছে, কি করছে, যে যদি আমরা বাস্তবিক অর্থে দেখি যে বাড়ির মালিকের কাছে গেলাম, বাড়িতে কেউ নাই, বা বাড়ির মালিক গাট্টারামি করতেছে, ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমরা 103-এ চলে যাব, ঠিক আছে। 103-এ বলছে সাক্ষীদের উপস্থিতি তল্লাশি। 102-এ কিন্তু আমাদের সাক্ষী মাক্ষীর কথা নাই ভাই। হ্যাঁ, আমাদের পুলিশি মামলা, আমরা সরকার বাদী হয়ে ম্যাক্সিমাম যে মামলাগুলো করে এগুলা কিন্তু এই সাক্ষীর দুর্বলতার কারণে আসামি সুযোগ পেয়ে যায়। এখন 103-এ আইসা বলছে, কততে? 103-এ বলছে, সবাই একটু মনোযোগ দেন ভাই, সবার উদ্দেশ্যে বলছি, দয়া করে মনোযোগ দেন। 102-3 যদি আপনি বুঝেন, আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 10% পড়া শেষ। কত শেষ? 10% পড়া এখানে শেষ। অনেক স্যারও অনেক কিছু কয়, আমি এত কম আমার মধ্যে নাই ভাই, আমি আপনাদেরকে আমার ভিতরে যা সব আমি দিয়ে দিব, আমি কোনো লুকানো জিনিস নাই ভাই। অনেকে এমনভাবে পড়ায় মনে হয় তার মধ্যে মনে পারমাণবিক বোমা আছে, ঠিক আছে, কিছুই নাই তার কাছে। ওই অ্যাজ ইউজুয়াল মেইন বই যেটা ওইটাই ভাই, ঠিক আছে। এখন আসেন, 103 কি, 102 103 বুঝলে ফৌজদারি কার্যবিধি 10% পড়া শেষ। এবং আপনি কি করতে পারবেন, আপনি এইসব ধারা আপনি খাটাইতে পারবেন জায়গায় জায়গায়, ঠিক আছে। এখন আসেন, 103-এ বলছে এটাই যে ওই স্থানে আপনি যখন তল্লাশি করতে যাবেন, আপনি কে গেলেন, আপনি মনে করেন মঞ্জুরুল হুদা গেলেন এক জায়গায় তল্লাশি করতে, অথবা আপনি হেলাল সাহেব গেলেন তল্লাশি করতে, আপনি যাইয়াই কি ওই ব্যক্তির ঘরে প্রবেশ করবেন? না, আপনি আগে লিখিতভাবে বলবেন যে গ্রামের 2 জন বাসিন্দারে, এবং ওই স্থানীয় ওই বাড়ির হইতে হইব, অথবা স্থানীয় হইতে হইব, অথবা এলাকার সম্মানিত লোক হইতে হবে। মাস্টার হইতে পারে, প্রফেসর হইতে পারে, মসজিদের ইমাম সাহেব হইতে পারে, প্রাইমারি স্কুলে মাস্টার হইতে পারে, এলাকার হাতুড়ে ডাক্তার হইতে পারে। এই ধরনের যারা সম্মানিত ডাক্তার আছে, সম্মানিত ব্যক্তি আছে, যাদেরকে সবাই চিনে এবং যারা ওই স্থানীয় লোক, এই ধরনের ব্যক্তিরা আপনি লিখিতভাবে জানাবেন যে আপনি হচ্ছে আমরা এই বাড়িটা তল্লাশি করব, আপনি উক্ত স্থানে হাজির থাকেন। এটা বলছে 103-এর 1-এ। কততে বলছে? 103-এর 1-এ। ওই যে সাফায়েত ভাই বলছে, কি বলছে? বলছে যদি সে গাট্টানামি করে তাহলে কি করবে? আপনি তো 103-এ আইসা 103 যখন আপনি পড়বেন তখন আপনার অটোমেটিক প্রশ্ন মনের ভিতরে চলে যাবে, আর প্রশ্ন আর মুখ দিয়ে বের হবে না। 103-এর 1-এ বলছে আপনি কি করলেন, আপনি হচ্ছেন এই যে ওই স্থানে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে আপনি তল্লাশি করবেন, সাক্ষীদের হাজিরের জন্য আপনি লিখিতভাবে সমন দিবেন, ঠিক আছে। এটা বলছে 103-এর 1-এ। 103-এর 2-এ বলছে, কি বলছে? এই যে আপনি সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করবেন, তল্লাশি করার পর আপনি একটি জব্দ তালিকা তৈরি করবেন, এবং ওই বাড়িতে কি কি পাইছেন, কি কি পাইছেন, কি কি জব্দ করলেন, এগুলোর একটি তালিকা তৈরি করবেন, জব্দ তালিকা। এই জব্দ তালিকায় আপনি সাক্ষীদের 2 জনের স্বাক্ষর নেবেন। এটা বলছে 103-এর কত? 2-এ। 103-এর 3-এ বলছে সাক্ষী তো থাকবেই। বাড়ির মালিক যদি নিজে বলে যে আমার বাড়ি তল্লাশি করবেন, আমি দেখব কি কি তল্লাশি করেন, হ্যাঁ অসুবিধা নাই, দেখেন। এটা 103-এর 3-এ। আরও বলছে বাড়ির মালিক নাই, সে সায়েন্স ওয়ান আনবি, তার 50টা বাড়ি, তখন তার যে ম্যানেজার থাকবে, তার যে প্রতিনিধি থাকবে, সে থাকতে পারবে। 103-এর 3-এ। 103-এর 4-এ বলছে, 103-এর 4-এ, 103-এর 4-এ বলছে ওই যে আপনি 102-এর 3 অনুসারে, কত? 102-এর 3 অনুসারে আপনি কি করলেন, ব্যক্তিকে আটক করেন নাই, কিন্তু তার দেহ তল্লাশি করলেন, কিছু পাইলেন, 200 গ্রাম গাঁজা পাইলেন, অথবা 2টা ফেন্সিডিল পাইলেন, ওইটার একটি ভিন্ন জব্দ তালিকা আপনাকে তৈরি করতে হবে। আপনি যেই বস্তুগুলো আপনি গৃহে পাইছেন, স্থানে পাইছেন, ওগুলার তো আপনি তল্লাশি করলেনই, একটা জব্দ তালিকা করলেন। ইহা ছাড়াও যদি ওই ব্যক্তির দেহে 102-এর 3 অনুসারে যদি কিছু পান,
103-এর সাইরে এসে বলছে ওই ব্যক্তির দেহ যদি কিছু পান আপনি সেটি জব্দ তালিকা মূল্যে হেফাজতে নেবেন এবং ব্যক্তিকে একটা কপি দিবেন বা ব্যক্তির প্রতিনিধিকে একটা কপি দিবেন। এটা বলছে আমার 103-4-এ। 103-5-এ বলছে এলাকার সম্মানিত মোড়ল রবিউল সাহেব, তাকে আপনি কি দিলেন, ওই 103-1-এ নোটিশ দিলেন। রবিউল সাহেব এভাবে মোষ উঠাইয়া বলছে, এভাবে মোস্টারে এভাবে একটা ধান দিয়া বলছে, তা এইসব খুঁটিনাটি তল্লাশি মল্লাশিতে আমি যাব নাকি, সরা এগুলা। এই যে রবিউল সাহেব সরকারি কর্মচারীর কমান্ড ভায়োলেট করছেন, সরকারি কর্মচারীকে সাহায্য করেন নাই, তাহলে ওই যে কার্যবিধির 142-এ চলে যান। বলছে সরকারি কর্মচারী যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাহায্য না করে, এই 103-5-এ আইসা বলছে সরকারি কর্মচারী আপনার কাছে সাহায্য চাইছে নোটিশ দিয়া, আপনি সাহায্য করেন নাই, আপনি আপনার মোষটাকে এভাবে ঘুরাই দিচ্ছেন। ঘুরাই দেয় কিনা গ্রামে অনেক সময়, যদি ঘুরাই দেয়, সে যদি ওই তল্লাশিতে সে যদি সাক্ষী না হয়, তাহলে 187 ধারা মোতাবেক, পেনাল কোডের 187 ধারা মোতাবেক সে দণ্ডিত হবে। এখন সাফায়েত ভাইয়ের প্রশ্ন অটোমেটিক ভিতরে চলে গেছে, আর প্রশ্ন নাই, অর্থাৎ বাড়ির মালিকও নাই। যদি আবদ্ধ স্থান হয়, বাড়ির মালিক না থাকে, তখন আপনি সাক্ষীদের উপস্থিতিতে এই প্রসিডিউর মেনটেন করে আপনি তল্লাশি করবেন। একবারে ভেঙে ভেঙে পানির মতো, বাচ্চাদের মতো বুঝাইতেছি। বলছে কি 103-1-এ বলছে আপনি সাক্ষীদের ডাকবেন, এই 103-1-এর সাথে আপনার পিআরবি 280 যখন আপনি পড়বেন, আজকে যাদের কাছে পিআরবি বই আছে সবাই 280টা আজকে পড়বেন। পড়লে দেখবেন পিআরবি 280-র মধ্যে লেখাই আছে, এইখানেও ভাষ্যর মধ্যে লেখা আছে, এই যে তল্লাশি পদ্ধতির বর্ণনা একটা কথা লেখা আছে 103-এর পরে মেইন বইতে। দেখবেন এইখানে কিন্তু সবচেয়ে শেষে একটা প্যারা আছে, উঁর পরে একটা প্যারা আছে, ওই প্যারার মধ্যে লেখা আছে হেলাল সাহেব, রবিউল সাহেব, জমির সাহেব তারা গেছে তল্লাশিতে, এখন তারা তল্লাশি যায় ইত্যাদি ইত্যাদি পকেটে নিয়ে চলে আসবে, ইটা হবে না। এই গল্পবাদ আইন কিভাবে করছে? আইন বলছে ওই যে আপনি 103-1-এ সাক্ষীদেরকে ডাকবেন, ডাইকে আগে নিজের দেহ তল্লাশি করাইবেন। আগে বলবেন এই যে আমার পকেটে 20 টাকা আছে, হ্যাঁ, তারপরে আমার পকেটে একটা লাইট আছে, আমার পকেটে একটা আছে, ওই যে মাসি আছে, ইহা ছাড়া আর একটা মোবাইল আছে, ইহা ছাড়া আমার সাইড পকেটে আর কিছু নাই। ঠিক আছে, পুলিশের কয় পকেট ভাই? 6 পকেট, সরি, পুলিশের 6 পকেট। এই 6 পকেটে আর কিছু নাই, 7 পকেট, পিছনে 1 পকেট আছে, সরি, পুলিশের 7 পকেট আপনি দেখাবেন, হ্যাঁ, দেখাইয়া ওই সাক্ষীদের উপস্থিতি দেখাইবেন। সাক্ষীরা যখন এনশিওর করবে আপনার পকেটে কিছু নাই, হ্যাঁ, আছে, কয় টাকা আছে? 20 টাকা আছে, একটা মোবাইল আছে, একটা গ্যাস লাইট আছে, হ্যাঁ, যদিও এরকম নেশা থাকে এটা থাকতে পারে, এগুলা আছে, এগুলা ছাড়া আপনার আর কোনো কিছু নাই। আগে পুলিশ নিজের দেহটা ওই সাক্ষীদেরকে দিয়ে তল্লাশি করাইবে, তারপর 103-1 থেকে কার্যক্রম শুরু করবে। সাক্ষীদের কি করবে? ডাকবে, সাক্ষীদেরকে ডাকবে, সাক্ষীরা যদি হাজির হয়, এবং সাক্ষীদেরকে ডাকবে এবং সাক্ষীদের উপস্থিতি তল্লাশি করবে। 103-1, 103-2-এ বলছে তল্লাশি করে জব্দ তালিকার সাক্ষীদের স্বাক্ষর নিবে। 103-3-এ বলছে তল্লাশির সময় যদি বাড়ির মালিক নিজে থাকে অথবা তার প্রতিনিধি থাকে তারা থাকতে দিবে। 103-4-এ বলছে ওই যে 102-3-এ আপনি ব্যক্তির দেহ তল্লাশি করে যদি কিছু পান তাইলে ওইটার একটা জব্দ তালিকা তৈরি করতে হবে, করে ওই ব্যক্তিকে একটা কপি দিবেন। 103-5-এ বলছে আপনি সমন দিয়া সাক্ষীকে হাজির হওয়ার জন্য ডাকলেন, সাক্ষী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত হাজির হইল না, তাহলে 187 ধারায় দণ্ডিত হবে। এখন 102, 103 বুঝেন নাই, এরকম আল্লাহর বান্দা কে কে আছেন? হাত তোলেন। এই কে কে আছেন ভাই? হাত তোলেন ভাই। লজ্জা পাওয়ার কিছু নাই ভাই, অনেকের মেধা একরকম না হইতে পারে ভাই, একটু বলেন। আপনি লজ্জা পাই যদি নিজে আইন ভুল শিখেন, নিজে আইন কম শিখেন, পরীক্ষার খাতা কিন্তু আপনাকেই লিখতে হবে। এত সোজা করে বোঝানোর পরও, এত সহজ করে বোঝানোর পরও যদি কেউ না বুঝার থাকেন তাহলে বলতে পারেন ভাই, অসুবিধা নাই, বলেন। আরেকবার একটু বুঝাই দাও বন্ধু। আচ্ছা, আরেকবার 102-3 বুঝাই দিমু। আর 103-4-এ বলছে হ্যাঁ, যে কোনো ব্যক্তিকে যদি তল্লাশি করে আর ব্যক্তির দেহে যদি কোনো কিছু পাওয়া যায় তার জন্য আলাদা একটা তালিকা করার বিষয় বলছে। হ্যাঁ, ওটা বলছি তো। তালিকা দুইটা, মানে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জব্দ তালিকা দুইটা। জব্দ তালিকা দুইটা বলতে আপনি 102-এ বলছে আপনি আবদ্ধ স্থান তল্লাশি করতে গেলেন। হ্যাঁ, আবদ্ধ স্থান তল্লাশি করতে যাওয়ার পরে আপনি যদি আবদ্ধ স্থানে কোনো কিছু পান, তখন আপনি হচ্ছে জব্দ তালিকায় সেটা অন্তর্ভুক্ত করবেন। ঠিক আছে, এটা বলছে 102-এ এবং 103-এর মেইন কথা। কিন্তু 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 হচ্ছে 102-এর 3-এ বলছে যে আপনি আবদ্ধ স্থান তল্লাশি করতে গেলেন, কিন্তু আবদ্ধ স্থানে আপনি কিছু পাইলেন না। আপনি কি করলেন? একজন ব্যক্তির দেহ কিছু পাইলেন। আপনি কিন্তু ওই জিনিসটা তল্লাশি করে যখন ব্যক্তির দেহ পাইবেন, তখন একটা আলাদা একটা জব্দ তালিকা তৈরি করবেন। জব্দ তালিকা তৈরি করে ওই ব্যক্তিকে একটা কপি দিবেন। ঠিক আছে? এই সাবিল মানে জব্দ তালিকা হচ্ছে দুইটা, কিছু না পাইলেও একটা হবে, আর ফাইলে তো ওটার জন্য আলাদা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শূন্যটা জব্দ তালিকা করবেন। বেসিক্যালি শূন্য জব্দ তালিকা হয় না ভাই। আর হচ্ছে যে পুলিশ অফিসার যে মনে করেন নিজের দেহ তল্লাশি করবে, নিজের দেহ যে কিছু নাই, মানে উনি নিজ থেকে তল্লাশি হচ্ছে সাক্ষীর উপস্থিতি, ওইটা কত দ্বারা হবে ভাই? এটা পিআরবি 280, পিআরবি 280 ছ মনে হয়। আর ওকে, আশা করি সবাই বুঝছে। না, আমি একবারে ভাই অনেক স্লোলি বুঝাইছি, ভেঙে ভেঙে বুঝাইছি। এই পয়েন্টগুলো হচ্ছে তল্লাশির বেসিক পয়েন্ট। যদি প্রশ্ন আসে, একটা প্রশ্ন কিন্তু এইভাবে পদোন্নতি পরীক্ষা আসতে পারে, তল্লাশির মৌলিক পদ্ধতি আলোচনা করুন, তাইলে 102, 103, 280 দিয়ে লিখতে হবে আপনাকে তল্লাশির মৌলিক পদ্ধতি। আপনি আজকে থেকে মনে রাখেন কিয়ামতের আগ পর্যন্ত তল্লাশি সংক্রান্ত যত প্রশ্ন আসবে 102, 103, 280, 103, 102, 103, 280, যেইভাবে আসুক, যেইখান থেকে আসুক, আপনি কোনো কিছু বুঝেন না, তল্লাশি লেখা আছে 102, 103, 280 মারতে পারবেন, কোনো অসুবিধা নাই। বুঝছেন? এখন আসেন, আর কেউ বুঝেন না এরকম কেউ আসেননি? আচ্ছা, এরকম কেউ নাই? এখন আসেন, 102, 103 থেকে প্রশ্ন আসতে পারে কি? আবদ্ধ স্থান তল্লাশির পদ্ধতি লিখুন এবং সাক্ষীদের উপস্থিতি তল্লাশির পদ্ধতি লিখুন, অথবা তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে করণীয় কি লিখুন, অথবা আটক ব্যক্তির দেহ তল্লাশির পদ্ধতি লিখুন, অথবা আটক ব্যতীত কোনো ব্যক্তির দেহ তল্লাশির পদ্ধতি লিখুন। আরও আসতে পারে পুলিশ অফিসার তল্লাশি পদ্ধতির পূর্বে কি করবেন, পুলিশ অফিসার তল্লাশি পদ্ধতির পরে কি করবেন। এই সকল সংক্রান্ত কিন্তু ভাই প্রশ্ন কিন্তু ভুরে ভুরে আছে, একটা না দুইটা না, হাজার হাজার প্রশ্ন আছে। ঠিক আছে, এই কথাগুলো আপনার কিন্তু বলছে কততে? বলছে আপনার 102, 103, পিআরবি 280। আমার মনে হয় না যারা আমার কাছে পড়েন তারা কেউ তল্লাশি বুঝেন নাই এমন কেউ মনে হয় এখানে আসেন। সবাই ইনশাল্লাহ বুঝছেন। এখানে যদি আসে তল্লাশি কাকে বলে, আপনি সিম্পলি লিখবেন যে কার্যবিধি হচ্ছে 99, 94, 95, 98, 99 ক 100, 165, 66 ধারা মোতাবেক কোনো মামলার আলামত, হ্যাঁ, কোনো অবৈধ ডাক, পার্সেল, চোরাই মাল, অবৈধ প্রকাশনা অথবা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য পরোয়ানা সহ বা পরোয়ানা ব্যতীত পুলিশ অফিসার যে কার্যক্রম পরিচালনা করেন, তল্লাশি পরোয়ানা সহ বা তল্লাশি পরোয়ানা ব্যতীত পুলিশ অফিসার যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই হচ্ছে তল্লাশি বলে। অথবা যদি আপনার ধারা মনে না থাকে, এই কি ধারা মনে না থাকে, এত এত ধারা রেফারেন্স দিচ্ছে মনে নাই, আপনি কি দিবেন? আপনি দিবেন কোন স্থানে হচ্ছে না 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 48 দেওয়া দরকার নেই। 48 আপনার 102, 103 এর ভিতরে আছে ভাই। 102, 103 এর ভিতরের কথাই 48, এক্সট্রা 48 খাটানোর দরকার নাই। এখন আপনারা এখানে কি বলছে, এই গ্রেপ্তারের সময় 48 দিয়েন, গ্রেপ্তারের সময় আবার 48 মিস করিয়েন না। এখন আসেন, এখন এইখানে আপনি কিভাবে লিখবেন, এইখানে আপনি এইভাবে আপনাকে লিখতে কি হবে, ঠিক আছে? মৌলিক ধারা, তল্লাশির মৌলিক ধারা, তল্লাশির বেসিক ধারা, তল্লাশির মূল ধারা সব 102, 103, 280। তল্লাশি দেখলে, তাহলে তল্লাশি দেখলে 102, 103 নীল হয়ে যাবে না? 102, 103, 280 দিয়ে একটা পয়েন্ট লিখে দিতে পারবেন, একটা না 20 তল লিখতে পারবেন, অসুবিধা নাই। এই শুনেন, এই 94 ধারা থেকে প্রশ্ন আউট করে দিই। এই 94 ধারা থেকে 105 পর্যন্ত যে কটা ধারা আছে তার মধ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসার মতো ধারা হচ্ছে 102, 103, 102, 103। ঠিক আছে, এই কারণে আমি আধা ঘন্টা ধরে 102, 103 বুঝাইছি ভাই। 104 আবার বলছে কি বলছে, ওই যে 94তে আদালত কি নিয়েছে, দলিল নিয়ে গেছে তার কাছে, আদালত নোটিশ দিয়া সমন দিয়া তার কাছে দলিলটা নিয়ে গেছে 94তে। এখন আদালত যদি চায় ওই দলিল আদালত আটক রাখতে পারবে। এটা বলছে কত? এটা বলছে
4-এ 105-এ কি বলছে ভাই? 105-এ বলছে যে হচ্ছে যে সকল স্থানে তল্লাশির জন্য ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট যদি চায়, কে চায়, সেই স্থান হচ্ছে তার উপস্থিতি তিনি তল্লাশির আদেশ দিতে পারেন। অর্থাৎ রবিউল সাহেব একটা জায়গার ম্যাজিস্ট্রেট, খুব একটা ভাবে আছে, উনি ম্যাজিস্ট্রেট, উনি ওই স্থানের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। ওই এলাকার তল্লাশির জন্য তিনি হচ্ছে তল্লাশির ইস্যু মানে তল্লাশি পরোয়ানা ইস্যু করার জন্য তিনি ক্ষমতাবান, তিনি চাইলে একটা তল্লাশি পরোয়ানা দিতে পারেন। এখন হচ্ছে রবিউল সাহেব কি করলেন? রবিউল সাহেব হচ্ছে ওই নিজের উপস্থিতিতে কি করতে পারেন? ওই স্থানটা হচ্ছে তল্লাশি করাইতে পারেন। তিনি তল্লাশি পরোয়ানা যে এলাকার জন্য দিতে ক্ষমতাবান, ওই এলাকার তিনি তার উপস্থিতিতে তিনি এখন উপস্থিত আছেন, বলেন এই তল্লাশি করেন। ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট, উনি যখন তল্লাশি করে উনি কিন্তু পরোয়ানা দেয় না, উনি বলে এই এগুলা সব তল্লাশি করেন। এই যে কথাটা বলছে, এই কথাটা 105। আর 104-এ বলছে ওই 94-তে কি হইলো? 94-তে যে ঘটনাটা ঘটছে, আদালত হচ্ছে সমন দিয়া দলিল আদালতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই দলিল আদালত 105-এ কি করতে পারে, 104-এ কি করতে পারে? আটক রাখতে পারে। এখন আসেন আজকের পড়ার মুদ্রা কথাটা আমরা একটু নেই। আজকের পড়া 99-তে বলছে, 99-এর কতে বলছে সরকার কি করতে পারবে? সরকারের বিরুদ্ধে কোনো কিছু ছাপাইছে, এরকম কোনো পত্রিকা, দলিল, কোনো লিফলেট, হ্যাঁ, এই ধরনের কিছু হচ্ছে সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার কি করতে পারবে? আটক রাখতে পারবে। 99-এর খ সরকার আটক করার আদেশ দিলে, বাজেয়াপ্ত করার আদেশ দিলে, ব্যান করার আদেশ দিলে 99-এর খতে তারা হাইকোর্টের বরাবর কি করবে? আবেদন জানাবে, আমরা আমাদের কার্যক্রম পুনরায় ফেরত পেতে চাই, কার্যক্রম পুনরায় চালু রাখতে চাই। এটা বলছে কত? 99-এর খ। 99-এর ঘতে বলছে তাদের আবেদনের প্রেক্ষিতে 3 জন বিচারপতির সমন্বয়ে কি করবে? 3 জন বিচারপতির সমন্বয়ে কি করবেন? ওইখানে হচ্ছে এই যে একটি বেঞ্চ গঠন করবেন, তারা হচ্ছে কি করবে? তারা হচ্ছে মতামত দিবেন। 99-এর গোড়ার গতে বলছে তাদের মতামতের প্রেক্ষিতে ওই পত্রিকাটা কি করবে? পত্রিকার কার্যক্রম পুনরায় চালু করতে পারবে। 99-এর রদের আদেশ দিবে আর কি, এটা বলছে 99-এর গোড়ার গতে। 99-এর উমতে আইসা বলছে এই পত্রিকা সংক্রান্তে কোনো সাক্ষ্য দেওয়ার জন্য সকল কপি আদালতে উপস্থাপনের দরকার নাই, যেই কোনো একটা কপি আদালতে হাজির করলেই চলবে। বুঝছেন? 100-তে আইসা বলছে বেআইনি ভাবে একজন ব্যক্তিকে আটক রাখছে, তখন এই আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন আদালত, এবং অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়ে তল্লাশি কার্য পরিচালনা করবেন। 101 বাদ 102-এ বলছে আবদ্ধ স্থান তল্লাশির পদ্ধতি। 103-এ বলছে সাক্ষীদের উপস্থিতি তল্লাশি। 102-এ বলছে আপনি যখন আবদ্ধ স্থান তল্লাশি করতে যাবেন বাড়ির মালিকের অনুমতি নেবেন। 102-এর 1। 102-এর 2-এ বলছে বাড়ির মালিক সাহেব যদি অনুমতি না দেয় 48 ধারা মোতাবেক তার বাড়িতে আপনি ভেঙে চুরে ঢুকে তল্লাশিটা করবেন। 102-এর 2। 102-এর 3-এ কি বলছে ভাই? যদি আপনি আবদ্ধ স্থানে প্রবেশ করার পরও কোনো মালামাল আপনি না পান, কি না পান, কোনো মালামাল আপনি না পান, তাহলে আপনি কি করবেন? যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় ব্যক্তির দেহ তল্লাশি করবেন। এই গেল 102। 103-এ আবার আইসা বলছে আপনি তল্লাশি করতে গেলে সাক্ষীদেরকে ডাকবেন। সাক্ষীরা হইতে হবে কি? স্থানীয় এবং হচ্ছে গণ্যমান্য। এই 2 ধরনের গুণ সাক্ষীদের থাকতে হবে। এই 2 ধরনের গুণ থাকলে আপনি সাক্ষীদেরকে ডাকবেন, ডেকে আপনি হচ্ছে সাক্ষীদের উপস্থিতি তল্লাশি কার্যক্রমটা করবেন। 103-এর 1-এ। 103-এর 2-এ বলছে তল্লাশি করার সময় আপনি কি করলেন? 2-4টা মোবাইল পাইলেন, 5-7টা মানি ব্যাগ পাইলেন, 10-12টা ইয়াবা ট্যাবলেটের ব্যাগ পাইলেন, হ্যাঁ, এগুলা আপনি সকল কিছু তল্লাশি জব্দ তালিকা মূলে তল্লাশিটা করবেন। জব্দ তালিকা মূলে মানে কি ওই জিনিসগুলো আপনি যেগুলো জব্দ করতেছেন ওগুলা আপনি হচ্ছে এখানে হচ্ছে উল্লেখ করবেন, যেই তালিকা উল্লেখ করবেন সেটাই হচ্ছে জব্দ তালিকা। অর্থাৎ তল্লাশি করার সময় আপনি তল্লাশিতে প্রাপ্ত সংদিগ্ধ মালামাল সমূহ যেই তালিকায় উল্লেখ করা হয় সেটাই হচ্ছে জব্দ তালিকা। কি বলছি কথা বুঝছেন নি ভাই? এখন এখানে আসেন 103-এর কত? 103-এর 3-ই আইসা বলছে যে তল্লাশির সময় যদি বাড়ির মালিক নিজে থাকতে চায় অথবা হ্যাঁ 3 কপি করবে, ঠিক আছে। 103-এর 3-এ বলছে তল্লাশির সময় যদি বাড়ির মালিক যদি নিজেও থাকতে চায় তারা থাকতে দিবে, বাড়ির মালিক নিজে থাকতে চায় না, তার প্রতিনিধি থাকতে চায় তাকে থাকতে দিবে। 103-এর 3-এ। 103-এর 4-এ আইসা বলছে ওই যে 102-এর 3 মোতাবেক আপনি স্থান তল্লাশি করতে যায় ব্যক্তির দেহ তল্লাশি করে যদি কিছু পান তাইলে একটা আলাদা একটা তল্লাশি জব্দ তালিকা আপনি তৈরি করবেন। এটা বলছে আমার 100 কত? 102-এর 103-এর 4-এ। 103-এর 5-এ বলছে তল্লাশি করতে গেলেন সাক্ষীদেরকে সমন দিয়ে ডাকলেন লিখিতভাবে, ভাই আসেন একটা সাক্ষী দেন, তল্লাশিতে হাজির থাকেন, সে হাজির হইল না,
সাহায্য করলো না, তখন সে 100 পেনাল কোডের 187 ধারায় দণ্ডিত হবে।